সুপ্রিয় দর্শক, নতুন দিনে নতুন ক্ষণে সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন A10 মিউজিক। আর আপনাদের সাথে আছি সব সময়ের মতো আমি সামিয়া। ভালোবাসার কথাগুলো যখন মুখে বলা যায় না, তখন কিন্তু আমরা গানের আশ্রয় নিতেই পারি। আর দর্শক, ডক্টর মাহফুজুর রহমানের গানে কিন্তু প্রতিনিয়ত ভালোবাসার কথা লেগেই থাকে। শুনবো ডক্টর মাহফুজুর রহমানের কণ্ঠে রোমান্টিক একটি গান। পৃথিবীতে কিছু বুঝি না, তোমার মনের কোঠরেতে আমার ঠিকানা। তুমি ছাড়া পৃথিবীতে কিছু বুঝি না, তোমার মনের কোঠরেতে আমার ঠিকানা। যেদিকে তাকাই তোমাকেই পাই, এ চোখের ঘোর কাটে না। তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। চুপি চুপি কাছে শুনে ঝড়ের গতিতে সময় যদি চলে যায়, করবে তুমি শুধু হায় হায়। ভালো লাগে তাই ভালোবেসে যাই, বাসবো সারা জীবন। থাকবে পাশে এই বিশ্বাসে মগ্ন আমার ভুবন। যেদিকে তাকাই তোমাকেই পাই, এ চোখের ঘোর কাটে না। তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। চুপি চুপি কাছে শুনে ঝড়ের গতিতে সময় যদি চলে যায়, করবে তুমি শুধু হায় হায়। হৃদয়ের মাঝে যত সুর বাজে, সবই তোমায় ঘিরে। হাতটি ধরে আপন করে থেকো মনের নিরে। যেদিকে তাকাই তোমাকেই পাই, এ চোখের ঘোর কাটে না। তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। বছর যাই হোক, হোক তা নতুন হোক পুরাতন, মানুষের মন জয় করতে হলে কিন্তু ভালোবাসা দিয়েই জয় করতে হয়। আর ভালোবাসার কথাগুলো সব সময় বলা সহজ হয় না, তাই তো আমাদের একমাত্র ভরসা গান। ঝিকিমিকি ঝিকিমিকি চাঁদ দেয় আলো, সূর্যের মতো করে আমার বেশো না ভালো। তারা করে ঝিকিমিকি ঝিকিমিকি চাঁদ দেয় আলো, সূর্যের মতো করে আমার বেশো না ভালো। ফুলের মতো হৃদয় আমার বড়ই অবলা, না 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 দিও না দোলা দোলা দোলা, না না না
সুপ্রিয় দর্শক, চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত মুহূর্ত সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে। 2021 সালে সঙ্গীত জগতে আলোচনা সৃষ্টিকারী গান এবং শিল্পীদের মধ্যে অন্যতম একজন শিল্পীকে আমরা আজ এটিএন মিউজিকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি 2022 সালেও তার গায়কী, সুর এবং মিউজিক ভিডিও দিয়ে তিনি মন জয় করে নেবেন কোটি কোটি দর্শকের। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আলোচিত সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান। গল্প করব অনেকটা সময় জুড়ে ডক্টর মাহফুজুর রহমানের সাথে, আর অবশ্যই দর্শক আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। স্যার, আপনাকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আমিও জানাই তোমাদেরকে, আমাদের কলাকুশলী, আমাদের এটিএন বাংলা সবাইকে, বিশেষ করে আমাদের দেশি বিদেশি অগণিত দর্শকদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2022 সালের প্রথম প্রোগ্রাম, তোমার এই প্রোগ্রামে আসাতে ভালোই লাগছে। যেরকম আমাকে দিয়ে তুমি এই বছর শুরু করবা, যাই না স্যার, আমরাও খুব আনন্দিত আপনাকে আমাদের মাঝে পেয়ে। আপনি অনেক ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমি যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করি, কারণ এটা আমাদেরই চ্যানেল, সবার মিলে আমরা এই চ্যানেলকে আমাদের দর্শকদেরকে ভালো কিছু উপহার দেওয়ার সবসময় চেষ্টা করি। তো যেহেতু আমি ইদানিং গান আমার অনেক ভক্ত হয়ে গেছে বাংলাদেশে বা বিদেশে, দেশের বাইরেও, তো সেই হিসাবে তোমরা হয়তো বা আমাকে এত বেশি গুরুত্ব দাও বা প্রাধান্য দাও। তো এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমার যারা ভক্ত তাদের কাছে আমি সত্যিই খুব কৃতজ্ঞ যে তারা, আমি একজন প্রফেশনাল শিল্পী না, আমার শখে গান গাওয়া, এই শখে গান গাওয়ার পরেও দর্শকরা যেভাবে আমাকে গ্রহণ করছে তাতে আমি সত্যি সবার কাছে কৃতজ্ঞ, এবং সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ যে আমার গান তাদের পছন্দ করার জন্য। স্যার, আসলে আপনি খুবই বিনয়ী। আপনার এই বিনয় হয়তো বা আপনার সফলতার অন্যতম একটি উৎস। আমি একটু যে বলতে চাই স্যার, প্রতি বছরই আপনার গান নিয়ে আপনার অনেক পরিকল্পনা থাকে। প্রতি বছরই দর্শকরা ধামাকার জন্য অপেক্ষায় থাকে, নতুন নতুন কিছু আপনি নিয়ে আসেন। 2021 সাল তার ব্যতিক্রম ছিল না, 2022 এসছে। আমরা আশা করি সেখানেও তার ব্যতিক্রম হবে না। তারপরেও একটু জানতে চাই 2022কে নিয়ে আপনার পরিকল্পনা কি? আমি আগে মেলোডি গান গেতাম। তো মেলোডি গান গেতে হলে যেটা হয়, মেলোডি গানগুলি সবগুলি মনে হয় স্যাড সং। জি। কিন্তু আসলে এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করতো, অনেকে সমালোচনা করতো, বলতো কি এত দুঃখ যে আমি সবসময় স্যাড সং। কিন্তু তারা মানে তাদের একটা জিনিস বোঝা উচিত, পৃথিবীর যত মানে মেলোডি সিঙ্গার আছে, যারা মেলোডি গান করে আসছে আজ পর্যন্ত, ধরে নেই একদম 60 দশক থেকে যদি আমরা ধরি, তারপরে যেগুলি যেসব আমাদের দেশীয় ভারতীয় সব যারা যতগুলি মেলোডি গান আছে, মানাদের সবগুলি গান শুনলে মনে হয় যে সে খুব দুঃখিত একটা লোক, দুঃখ পেয়ে এসে। কিন্তু মেলোডি গানগুলি হয় এরকম স্যাড সঙ্গীত। তো বেশ আমি অনেক এইরকম মেলোডি গান, স্যাড সং আমি করি। তাতে দেখা যাচ্ছে জনগণ অনেকেই আছে পছন্দ করে না। তো সেই জন্য আমি এখন থেকে একটু পলিসি আমার চেঞ্জ করছি যে একটু ফাস্ট বিটের গান করব, যেগুলি মানুষকে আনন্দ দেবে, মানুষকে নাচাবে। স্যার, 2021 সালে কিন্তু আমরা দেখেছি যে আপনার প্রতিটি গান ছিল খুবই চমৎকারভাবে ভালোবাসার গান হলেও মেলোডিয়াস ছিল, এবং সেখানে ফাস্ট বিটটাকে আপনি প্রায়োরিটি দিয়েছেন, এবং সেখানে নাচের একটা আলাদা অংশ ছিল যেটা সবার আকর্ষণীয় একটা বিষয় ছিল, সবার নজর কেড়েছে। তো একটু জানতে চাই স্যার, এই যে নাচের প্রতি আপনার একটু ভালো লাগা এসছে, সেটা কেন? না, অ্যাকচুয়ালি ফার্স্ট গান যখন করব তখন যদি স্টেজের মধ্যে ফার্স্ট গান একা তো পারফর্ম করা খুব মুশকিল হয়ে যায় ফার্স্ট গানে। তো পিছনে যদি কিছু ড্যান্সার থাকে বা এরকম কোনো পারফর্মার থাকে, তাহলে কিন্তু ফার্স্ট গানটা জমে ভালো। সেই জন্যই ইদানিং যেটা করতেছি, ফার্স্ট গানগুলিতে আমি মেনলি স্টেজের মধ্যেই আমরা করি, আমাদের নিজস্ব স্টুডিও স্টেজের মধ্যে করি। জি। সেখানটা আমি আমার সঙ্গে বেশ 10-12টা মেয়েকে রাখি বা ছেলেকে রাখি যারা এই পিছনে পারফর্ম করে। এতে হয় কি, গানটা জমে ভালো। যখন আমি সেম গানটা যখন আমি কোনো লাইভ শো করি, কোনো শোতে যদি করি এই গানগুলি, তখন দেখা যায় যে ওই সঙ্গে সঙ্গে দর্শকরাও খুব পছন্দ করছে, নাচানাচি করতেছে, পছন্দ। তো একটা জায়গায় যদি গেলাম যেখানে যদি এরকম হাজার হাজার দর্শককে যদি নাই আনন্দ দিতে পারলাম বা নাচাতে না পারলাম,
তাহলে ওই ফার্স্ট গান গাওয়ার সার্থকতাটা কোথায়? স্যার আমরা কিন্তু বরাবরই দেখেছি যে আপনার মেলোডিয়াস গানগুলো দর্শক অনেক পছন্দ করেছেন। এখন আপনি ফার্স্ট বিটের একটু গান করছেন, দর্শক ব্যাপকভাবে পছন্দ করেছেন। 2021-এ সবথেকে আলোচিত গান তোমাকেই চাই এবং খুব বেশি ভালোবাসি তোমায়, যেই গান দুটি দর্শকদের নজর কেড়েছে এবং তাদের ভালোবাসা আপনার প্রতি আরও দ্বিগুণ হয়েছে। একটু জানতে চাইবো এই গানগুলো একটু সম্পর্কে, যে এই ধরনের গানগুলো যখন বাছাই করা হয়েছিল বা যখন সঙ্গীত আয়োজক মিউজিক করেছিলেন, সেক্ষেত্রে আপনারও কি কোনো সাজেশন ছিল বা সেই জায়গাটা থেকে আপনি ছিলেন কি না? প্রতিটি গান যখন আমার মিউজিক ডাইরেক্টর তৈরি করার পর প্রথম কিন্তু আমাকে শোনায়, জি, শোনার পর আমি অ্যাপ্রুভাল দিলে তারপরে তারা বাকিটা মিউজিক কম্পোজ করে, বাকিটা করে। তো আমি যখন ডিসিশন নিলাম যে এখন থেকে কিছু ফার্স্ট গান করব, মানে স্টেজে পারফর্ম করার জন্য, তো তখন তাদেরকে বললাম যে কিছু ফার্স্ট গান করার জন্য। তো ফার্স্ট গান করার পরে কিন্তু প্রতিটা গান তারা শোনায়। এবং আমি যেটা করি, আমার নিজের গান বা আমার নিজের না, আমাদের এটিএন বাংলার যত শিল্পী আছে যাদের গান আমরা করি, এর প্রতিটা মিউজিক মাস্টারিংটা কিন্তু আমি নিজে করি সব সময়। মানে আজ থেকে শুরুর থেকেই, মানে আমরা যখন থেকে এটিএন মিউজিক শুরু করলাম তখন থেকে যতগুলি অ্যালবাম যাবৎ হয়েছে, প্রত্যেকটা অ্যালবাম কিন্তু মাস্টারিংটা আমার নিজের করা সবগুলি। তো সুতরাং ওই যে কাজটা আমি খুব ভালো পারি, এই মিউজিক মাস্টারিংটা করা, এটা খুব ভালো পারি এবং এটা বুঝি। তো সুতরাং এটা নিজের কাজটা নিজে করলে ভালো লাগে, আনন্দ লাগে যে আমার পছন্দ মতো আমি করতে পারি। যেমন বাহির থেকে যদি মাস্টারিংটা করাই, দেখা যায় যে আমার পছন্দ হলো না বা ভালো লাগলো না। এবং এই কাজটা কিন্তু অনেক টেকনিক্যাল কাজ, এই মাস্টারিং করাটা। কারণ একটা গানের ভিতরে অনেক ইনস্ট্রুমেন্ট বাজানো হয়, প্রচুর ইনস্ট্রুমেন্ট বাজানো হয়। তো এই ইনস্ট্রুমেন্টগুলিকে মানে ঠিক মতো লেভেল আনা বা কোনটা মিউজিক কোন জায়গায় কোন লাইনে কোন মিউজিকটাকে একটু আপ করতে হবে, ডাউন করতে হবে, এই জিনিসগুলি কিন্তু একটা পুরো টেকনিক্যাল জিনিস। স্যার আমরা শুনেছি এই কাজগুলো আপনি অনেক বছর ধরে করলেও আপনি কিন্তু এই কাজগুলো কারো কাছ থেকে শেখেননি। না, এটা আমার নিজে করেছেন। এটা আমার নিজের বুদ্ধিতে করা, নিজের হাতে। এটা আমার মনে হয় এটা খুব একটা কঠিন কিছু না। যার আইকিউ শার্প আছে তার প্রত্যেকেই কিন্তু চেষ্টা করলে এই কাজটা করতে পারে। কিন্তু আমি বলবো এই কাজটা অনেক টাফ কাজ। অনেক মিউজিক ডিরেক্টর আছে তারা মাস্টারিং করতে পারে না, মাস্টারিংটা করায় নাই অন্য সাউন্ড ইঞ্জিনিয়ার বা অন্য কারো দিয়ে করায় নাই। হ্যাঁ, আমাদের এখানে সাউন্ড ইঞ্জিনিয়ার যে আছে তাকে আমি অনেক পুরো জিনিসটাই শিখাইছি, কিন্তু তারপরেও সাউন্ড ইঞ্জিনিয়ার এত শেখার পরেও সে কিন্তু আমাকে ছাড়া সে মাস্টারিংটা করে না। মানে মাস্টারিংটা ফাইনাল টাচআপটা আপনার থাকে। স্যার আমরা কিন্তু শুনেছি আপনি কিন্তু গীতিকার এবং সুরকার হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আলোচিত হয়েছেন। ঠিক কখন আপনার কাছে মনে হলো যে নিজের গানগুলোকে একটু নিজের মডিফাই করা উচিত বা সুর করা উচিত, সুর দেওয়া উচিত? আমার মানে লিরিক রাইটার যখন গান লেখে, মিউজিক ডাইরেক্টর যখন সুর করার পরে আমার কাছে যখন নিয়ে আসে, তখন আমি যেটা সবসময় যে কাজটা করি, যে লিরিকটা পছন্দ না হলে সেটাকে আমি মডিফাই করি সবসময়, যে বদলাই ফেলি, ওর ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি, করে নতুন কিছু দাঁড় করে। তো অলমোস্ট আমার গানের ম্যাক্সিমাম কেসেই দেখা যায় যে মানে লিরিক রাইটার যা লেখে তার থেকে আমি অনেকটা পরিবর্তন করে, ভাষা পরিবর্তন করে ফেলি। স্যার এই যে এত ব্যস্ত থাকেন, দুটি চ্যানেল আপনাকে দেখতে হয় এবং আপনার আরও অন্যান্য ব্যবসা আছে, এত কিছুর মাঝেও গানের প্রতি আপনার এত ভালোবাসা কেন? এবং দেখেছি আপনি বরাবরই গানের শিল্পীদেরকে এবং প্রতিটি শিল্পীকে যেভাবে প্রায়োরিটি দিয়ে থাকেন, কিন্তু গানের প্রতি আপনার ভালোবাসাটাই একটু অন্যরকম। সেটা ঠিক কবে থেকে এবং কেন স্যার? আমি মানে সত্যি কথা বলতে কি, ছোটোবেলার থেকে আমার গান আমি খুব শুনতাম। আমার বাবাও মানে গান খুব ভালোবাসতেন, যে কারণে সেই যখন আমরা একদম পিছিয়ে ছিলাম তখন দেখা গেল যে যখন হিজ মাস্টার ভয়েসের সেই চাবি দেওয়া গ্রামফোন, ওই লোহার পিন দিয়ে সিলেটের মতন কালো রঙের রেকর্ড, এটা আমার বাবা সেই যখন প্রথম বেরোলো পাক ভারতে, আমার বাবা কলকাতার থেকে এটা কিনে নিয়ে আসে। এবং তারপরে থেকে দেখতাম আমার বাবা প্রতি বছরের যে ইন্ডিয়ার যে পুজোর গানগুলো যেগুলো বেরোতো, কেন ওটা পূজার সময় ওরা মেনলি গান, আমরা যেমন ঈদের সময় আমাদের নতুন অ্যালবামটা বাইর করি, ওরকম ইন্ডিয়াতেও তাই দুর্গাপূজার সময় ওরা প্রতিটা শিল্পী তখন আমার বাবা এগুলি প্রত্যেকটা কালেকশন করে নিয়ে আসতো। তো এইগুলি তখন আমরা খুব মনোযোগ সহকারে শুনতাম, ভালো লাগতো এবং গানের প্রতি আমার ঝোঁক মানে ছোটোবেলা থেকে, তো সেই অভ্যাসটা রয়ে গেছিলো। কিন্তু গান গাবো এটা আমি কোনোদিন ভাবিনি, কারণ আমার ছোটোবেলায় আমাদের বাসায় দুটো গানের টিচার আসতো, একটা গিটার মাস্টার আসতো। এবং স্যার আমরা কিন্তু জানি যে আপনি বেহালাও শিখেছেন ছোটবেলায়।
ছোটোবেলায় আমার হঠাৎ করে ঝোঁক হলো যে আমি বেহালা বাজাবো। তো একটা বেহালা কিনলাম, বেহালা কিনে একদম সকালবেলা নাস্তা করার থেকে শুরু করলাম, রাত 12টা পর্যন্ত আমি বেহালা বাজায় গেলাম, বাজায় তারপরে কিছুটা সুর তোলার চেষ্টা করলাম। মানে বেহালাটা আমি বলবো যে অন্যান্য ইনস্ট্রুমেন্টের ভিতরে বেহালাটা খুব একটা কঠিন জিনিস, এটা মানে হব্য করাটা খুব কঠিন, তবুও আমি চেষ্টা করছি। এবং স্যার আমরা কিন্তু দেখেছি আপনার একটি গানে আপনি বেহালা বাজিয়েছেন এবং সেই বেহালা বাজানোর জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন এবং নিজে শিখেছেন সেটা। আমার ওই গানের পিছনে বেহালা বাজানোর জন্য আমার 4 দিন কষ্ট করতে হয়েছে, মানে অ্যাকুরেট মিলানোর জন্য, মানে যেটা করতেছে। তো এই কাজগুলি আমার খুব মজা লাগে, কারণ কাজের ফাঁকে ফাঁকে আমি এগুলি করি। যখন আমার এই স্টুডিও তো আমাদের এইখানেই সেম জায়গায় ফ্লোরেই, তো কাজের ফাঁকে যখন আমার কোনো কাজ থাকে না তখন দৌড়ে আমি স্টুডিওতে যাই, গান গাই বা গানের মাস্টারিং করি বা মিউজিকের কিছু করি। এইটা মানে আমার বেশ অনেক দিনেরই শখ। এবং আমাদের এটিএন বাংলা যতগুলো শিল্পী আজ পর্যন্ত আমরা তৈরি করছি সবার বেলায় আমি এটা করি, শুধু আমার নিজের বেলায় না, এটা আমি সবার বেলায় করি। কারণ আমি চাই যে আমাদের এটিএন ব্যানারে যেসব মিউজিক তৈরি হয় এটা উন্নত মানের যেন মিউজিক তৈরি হয়, সবাই যেন অ্যাপ্রিসিয়েট করে সেই মিউজিকগুলি দেখে। স্যার আমাদের আয়োজনের এই পর্যায়ে আমাদের দর্শকদেরকে আপনার একটি চমৎকার গান খুব বেশি ভালোবাসি তোমায়, এটির একটু ভিডিও ক্লিপ দেখিয়ে আসতে চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন। ঠিক আছে, দেখা আমার দর্শকদের। সুপ্রিয় দর্শক, চলুন দেখে আসি ডক্টর মাহফুজুর রহমানের কণ্ঠে খুব বেশি ভালোবাসি তোমায় গানটি। তুমি তো আমারই ভালোবাসার পরি, রেখেছি বুকে ধরে আদরে যত্ন করে। তুমি তো আমারই ভালোবাসার পরি, রেখেছি বুকে ধরে আদরে যত্ন করে। খুব বেশি ভালোবাসি তোমায়, তুমি ভালোবেসো আমায়। খুব বেশি ভালোবাসি তোমায়, তুমি ভালোবেসো আমায়। চোখে আমি স্বপ্ন বনে চিরসাথী হবে আমার, সুখে দুঃখে দিনগুলো দুজন করব পারাপার। দু চোখে আমি স্বপ্ন বনে চিরসাথী হবে আমার, সুখে দুঃখে দিনগুলো দুজন করব পারাপার। খুব বেশি ভালোবাসি তোমায়, তুমি ভালোবেসো আমায়। খুব বেশি ভালোবাসি তোমায়, তুমি ভালোবেসো আমায়। অভিমান করো, অভিযোগ করো আমার হাতটি ধরে, ভুল বুঝে কবু নীরবে তুমি যাবে না দূরে সরে। অভিমান করো, অভিযোগ করো আমার হাতটি ধরে, ভুল বুঝে কবু নীরবে তুমি যাবে না দূরে সরে। খুব বেশি ভালোবাসি তোমায়, তুমি ভালোবেসো আমায়। 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 বাহ, খুব চমৎকার একটি গান দেখে আসলাম স্যার। এই গানে কিন্তু আপনাকেও একটু নাচতে দেখেছি, সেটা মিউজিকের তালে তালে। তো যখন আপনি পারফরমেন্স করেছেন সেই সময়টা থেকে এটা আপনি আগে প্র্যাকটিস করেছেন না সেই সময় সেটা ইনস্ট্যান্ট? প্র্যাকটিস করে তো কোনো সময় পাই না, তো যখন সেটে যাই তখন হয় কি যে ধামাকা মিউজিক থাকলে কিন্তু নাচতে ইচ্ছে করে সবাই, হয়তো সেটা চলে আসে মাঝে মধ্যে। তো আর ধামাকা গানে যদি একটু মুভমেন্টটা যদি ওরকম না হয়
তাহলে গানটা জমে না। জমে না। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল, এটা সবাই আপনাকে দেখেছে একটু স্যাড রোমান্টিক গান করতে, যেটা আমরা 2021-এর আগে পেয়েছি, এবং 2021-এ আপনি ফার্স্ট মিউজিকের গান শুরু করলেন এবং দর্শক আলোড়ন সৃষ্টি হলো দর্শকের মাঝে, একটি যে চমৎকার গানগুলো ছিল। তো আমরা কি 2022-এও আপনার একটু ধামাকা গানগুলোই পাবো? আমি যেটা এখন ধামাকার শুরু যখন করছি, তা আমি ভাবছি বেশ কিছুদিন এই ধামাকার উপরেই থাকবো, এবং আগামী ঈদের গানগুলিও হবে এরকম খুব ধামাকা। খুব ফাস্ট মিউজিক, বা মিউজিকটা হবে খুব ভালো, এবং এর সঙ্গে নাচের গ্রুপ ট্রুপও থাকবে ভালো, এরকম কিছু করব আগামীতে। আমাদের এটিএন মিউজিক শুরু প্রথম থেকেই যত শিল্পী এসেছে তাদের প্রত্যেকের গানের ক্ষেত্রে কিন্তু বিদেশি চিত্রায়ন করা হয়েছে, এবং আপনার নিজের গানগুলোতেও আমরা দেখেছি যে আপনি বিদেশি চিত্রায়নকে বেশি প্রাধান্য দিয়েছেন। এখন কোভিড-19-এর কারণে সেটা সম্ভব হয়ে উঠছে না, যার কারণে আমরা সেটে কাজ করছি। কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানার ইচ্ছে যে আপনি বিদেশে চিত্রায়নকে বেশি প্রাধান্য দিয়েছেন বরাবরই, সেটা কেন? বিদেশে শুটিং করে খুব মজা পাই, কোনো কেউ ডিস্টার্ব করে না, কোনোখানে ডিস্টার্ব হয় না। শুটিং করে যাচ্ছি, কেউ মাথাও ঘামাচ্ছে না, ওটা হয়তো রাস্তার মধ্যে শুটিং করতেছি, কেউ তাকাচ্ছেও না, যার মনে সে চলে যাচ্ছে কোনো। আর বাংলাদেশে যেটা হয়, এই শুটিং এইভাবে করতে পারি না, কারণ এত লোক জড়ো হয়ে যায়, এত লোক মানে করে ডিস্টার্ব করে, তারপরে এই আসেই প্রোগ্রাম করতে বলে একটা সেলফি তুলবো, এই যে একটা ডিস্টার্ব হয়, এই কারণে বিদেশটা আমরা প্রিফার করি বেশি। আমি ব্যক্তিগতভাবে অনেক সময় আমি নিজে শুটিং করি, আমার এটা ফটোগ্রাফি আমার একটা হবি, আমি এটা অনেক দিন যাবতই করি। তো সেখানটা দেখি আমার ক্যামেরাটা খুব ভালো দামি একটা ক্যামেরা, প্লাস এই ক্যামেরাটা লিমিটেড এডিশন ছিল, এটা সারা পৃথিবীতে ওরা বলে যে বেশ কয়েক সংখ্যক এই ক্যামেরাটা তৈরি করছিল। তো আমি ভাগ্যক্রমে এই ক্যামেরাটা পেয়ে যাই হঠাৎ করে, তো এইটা দিয়ে আমি শুটিং করলে মানে দেখা যায় ভালো হয়, আউটডোরে লাইটের এত চিন্তা ভাবনা করতে হয় না। স্যার আমরা কিন্তু দেখেছি আপনার একই সাথে অনেকগুলো সত্তা, আপনি ক্যামেরাম্যান হিসেবে বেস্ট, আপনি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে বেস্ট, আপনি সুরকার এবং সঙ্গীত আয়োজক হিসেবে বেস্ট। ব্যবসার অন্যান্য ক্ষেত্রে তো আসলে বলার কোনো ভাষা নেই, কারণ আপনি আপনার নিজেকে দিয়ে আপনি সফলতা কি সেটা আপনি নিজেই উদাহরণ। আমার একটু জানতে ইচ্ছে করে যে আপনার কোন সত্তার প্রতি আপনার বেশি ভালোবাসা? আমার যেমন আছে যে যখন যেটা আমার ঝোঁক উঠে জি সেটা আমি করেই ছাড়বো, এটা আমার একটা জেদ, মানে যতক্ষণ পর্যন্ত এটা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত দেবো না, আমি করেই যাব। যেমন আছে যে ইদানিং একটা ঝোঁক হয়েছে, যেটা হলো আমার এই বিল্ডিংয়ের ডিজাইন করা, জি আর্কিটেকচারাল ডিজাইনটা করা। আমি আমার কয়েকটা নেক্সট আমাদের একটা 10তলা বাড়ি করতেছি, পুরো ডিজাইনটাই আমাদের হোটেলসও হচ্ছে, তারপরে 2টা হোটেল করতেছি, 2টা হোটেলের পুরো ডিজাইনটাই আমি করতেছি। আমি যখন একটা ডিজাইন তৈরি করি, করার পরে কোনো আর্কিটেক্টকে যদি আমি দেখাই, তারা কিন্তু ওটার উপরে আর হাত মানে চেঞ্জ করার জন্য পারে না, বলে যে এটা অনেক সুন্দর হয়েছে। এই যে কাজগুলি, এটা মানে আমি করতে খুব আমি ভালোবাসি বা করি, খুব পছন্দ হয়। যেমন এখন কোনো সময় দেখা যায় ডিজাইন করতেছি, রাত 2টা 3টা পর্যন্ত জেগে জেগে আমি ডিজাইন আঁকাই করি বাসায় বসে বসে, শখের বসেই হোক বা ভালো লাগার জন্যই আমি এই জিনিসগুলি করি। আর মিউজিক তো বরাবরই আমার ভালো লাগার একটা জিনিস ছিল। আমি যখন স্কুলে পড়তাম, তো বরাবরই আমি ক্লাসে ফার্স্ট হতাম। তো তখন আমার এক মেজো ভাই ছিল, সে তো ব্যবসা করতো, তখন সে বলে তুই কি ফার্স্ট হবি? তা আমি বললাম অবশ্যই হবো। আচ্ছা ফার্স্ট হলে কী চাপ নিবি? আমি বললাম, তখন প্রত্যেকবারই বলতাম ক্যামেরা নিব। তার প্রতি বছরই দেখা যেত একটা করে নতুন নতুন ক্যামেরা, এইভাবে আমার অনেকগুলি ক্যামেরা জমে গেছিলো তখন ছোটোবেলার থেকেই। আর ছোটোবেলায় এরকমও আছে যে আমার জামা কাপড়ের দিকে খেয়াল নেই, জামা কাপড়টা তো পরলাম না, কিন্তু গলার মধ্যে আমার ক্যামেরা ঝুলানো থাকতো, মানে এটা ছোটোবেলার থেকেই ছিল। ক্যামেরার প্রতি আলাদা ঝোঁক ছিল? হ্যাঁ, ক্যামেরা ফটোগ্রাফির প্রতি আমার আলাদা ঝোঁক ছিল। তো সেই হিসাবে করতে করতে এখন ফটোগ্রাফিটা আমি খুব ভালো বুঝি এবং করি। স্যার আরেকটা বিষয় বলি, এখন কিন্তু আপনি বেশ স্টেজ পারফরমেন্স করছেন, আর সেখানে কিন্তু আপনার দর্শকদের ব্যাপকভাবে ভিড় পাওয়া যায়। তো স্টেজ পারফরমেন্সগুলো করতে আপনার কেমন লাগে? ভালোই লাগে, যখন দর্শক যখন মানে গান শুনে চিল্লাচিল্লি করে, নাচানাচি করে, হাততালি দেয়, তখন বেশ ভালো লাগে, তখন মানে উৎসাহিত হই আরও ভালো কিছু করার জন্য, পারফর্ম করার জন্য। তো এটা একটা ভালো অভিজ্ঞতা, ভালো লাগে। এবং তারপরে যেটা আরও বেশি হয়, গান গাওয়ার পরে স্টেজ থেকে নামার পরে তখন এক ঝাঁক লোক চলে আসে সেলফি তোলার জন্য, মানে
তখন মানে বসারই আর সময় পাই না। জি এই সেলফি তুলতে তুলতে তো দেখা গেল 2-1 ঘন্টা কেটে যায়। চলে যায়। স্যার আমরা কিন্তু আরো শুনেছি যে আপনি নজরুল সঙ্গীতকে পছন্দ করেন, নজরুল সঙ্গীতের প্রতি আপনার একটা আলাদা ঝোঁক আছে। তো একটু জানতে চাই যে নজরুল সঙ্গীত কি আপনার শোনা হয় এখনো, বা চর্চাটা কি করা হয়? নজরুল সঙ্গীত আমি বরাবরই শুনতাম, আর এখন ভাবছিলাম একটা অ্যালবাম তৈরি করব, কিন্তু হয়তো বা এখন কিছুদিন করব না। তার কারণ হচ্ছে আমি এখন ফার্স্ট বিটের গানে চলে গেছি, যে কারণে নজরুলের গানগুলি ম্যাক্সিমামই একটু স্লো মোশন গান, জি। আর অনেক দিন আগের পুরাতন, এগুলি তো মানে শো বছর থেকে চলে জি। আসতেছে একই ধাঁচের একই মিউজিক। ধাঁচের। সেই জন্য আমি আপাতত ইচ্ছা থাকলেও ভাবছি পরে করব, কিন্তু পরে করব। রবীন্দ্রসঙ্গীত একটা করব, নজরুল এটা করব। এবং রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতে আমি ভালো গাইতে পারি, রবীন্দ্রসঙ্গীত আমি খুবই ভালো গাই। তো ইদানিং যেটা আমি করতে চাচ্ছি, যে এটা মানে সেই 60-70 দশকের, 60 থেকে 70 দশকের ভিতরে যেসব হিন্দি গান বা আমাদের আগে ইস্ট পাকিস্তানের সময় মানে বাঙালি সিনেমা পরিচালক যেমন এতেশাম, মোস্তাফিজ, জি এরা অনেক সুন্দর সুন্দর উর্দু সিনেমা করতো সেই জি। সময়। তো আমার শখ হয়েছে কিছু ওই সময়কার ফেমাস মানে বাংলাদেশি পরিচালকরা, এই মোস্তাফিজের, যেমন একটা আমরা ছোটোবেলায় তখন আমার খেয়াল পড়ে চকরি প্রথম, শাবানা আর জি। নাদিমের প্রথম যে বই হয়, এই বই সিনেমাগুলির গানগুলি ছিল খুবই সুন্দর। স্যার এই দুটো লাইন কি আপনার কাছ থেকে একটু শুনবো? যেমন একটা গান আমি গাবো খুব শীঘ্রই, যেটা হলো কভি তো তুমকো ইয়াদ আয়েঙ্গে এ বাহারে সমা झुके झुके बादलों के नीचे मिले थे हम तुम जहाँ जहाँ कभी तो तुमको याद आएंगे। এই যে গানগুলি, এই গানগুলি এককালে এত ফেমাস ছিল, এত জি। ফেমাস। আমরা ছোটোবেলায় আমার খেয়াল আছে এই গান শোনার জন্য, গান গাওয়ার জন্য আমি চকরি সিনেমা 9 থেকে 10 বার দেখছি। মানে বাহ। শুধু গানগুলি দেখা হয়ে যেত, হল থেকে বাইরে চলে আসতাম। আমাদের বাড়ির পাশে একটা সিনেমা হল ছিল দিনাজপুরে, মডার্ন সিনেমা। সেখানে সবাই চেনা জানা, টিকিট লাগতো না। তো যখন ইচ্ছা তখন ঢুকতাম, যখন ইচ্ছা বাইরে আসতাম। তো এই চকরি সিনেমার গানগুলি শোনার জন্য প্রতিদিন তাহলে স্যার দেখতাম। সেই গানগুলো আমরা আপনার কণ্ঠে খুব শীঘ্রই পাচ্ছি। আমি এরকম একটা অ্যালবাম মানে তৈরি করতেছি, মিউজিক হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমার ইদানিং একটু গলাটা বসা দেখে আমি গানটা কমপ্লিট গাইতে পারি। নাহলে আমার ইচ্ছা ছিল ডিসেম্বরের মধ্যে আমি গানগুলি কমপ্লিট করে জানুয়ারিতে গানগুলি মানে ছাড়ার ইচ্ছা ছিল। নতুন বছর উপলক্ষে দর্শকদেরকে গিফট করার ইচ্ছে ছিল। হ্যাঁ, আমি ভাবছি যে একটা ওই সেই আমলের উর্দু গান আর জি। হিন্দি গান কিছু, বাছাই করা হিন্দি গান কিছু মানে করব। আপনি দিনাজপুরের কথা বললেন, অনেকে বলে আপনি বগুড়ার ছেলে, আবার অনেকে বলে আপনি দিনাজপুরের ছেলে। সবাই অনেকেই কিন্তু এটা নিয়ে ঝগড়াও বাঁধিয়ে ফেলেন। একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই, আসলে দিনাজপুর না বগুড়া? আমার দাদা বাড়ি, নানা বাড়ি সবই বগুড়ায়। তা আমার জন্মও হয় আমার বগুড়ায়, আচ্ছা। বগুড়ার বাদুরতলায় আমার জন্ম। তো জন্মের ঠিক পরপরই 2-1 বছর যখন বয়স, তখন আমার বাবার পুরো বিজনেসটা শিফট করে দিনাজপুরে নিয়ে যায়। তখন 2-3 বছর থেকেই দিনাজপুরে থাকি। দিনাজপুর মিশন স্কুল ক্লাস 3 পর্যন্ত ওখানে পড়ি, পড়ার পর জেলা স্কুলে পড়ি, জেলা স্কুলে পড়ার পর ইন্টারমিডিয়েট দিনাজপুর গভর্নমেন্ট কলেজে পড়ার পর তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। সেই হিসাবে আমার জন্ম বগুড়া, পরবারিশ আমার দিনাজপুর। তাহলে বলা যেতে পারে দুটোই তো- আপনার বাড়ি। তো আমার জন্ম বগুড়া বটে, কিন্তু আমার বগুড়ায় কখনো থাকা হয়নি। আমি ছিলামই না ধরতে গেলে। আমার জ্ঞান হওয়ার পরের থেকে আমি দেখি দিনাজপুরে। আমার দিনাজপুরের পুরো যৌবনকাল পুরোটাই কাটছে, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত। যখন আমার 16-17 বছর বোধহয় হবে, ইন্টারমিডিয়েট পাস করার পর আমি তারপরে তখন থেকে আবার ঢাকায় চলে আসলাম। তারপরে দিনাজপুরও খুব একটা যাওয়া হয়নি। বগুড়া তো যাওয়াই হয় না। বগুড়া মাঝে মধ্যে হয়তো বা দিনাজপুর যাওয়ার পথে বগুড়ায় স্টপেজ দেই, রাতের বেলা হয়তো থাকি, লং রুট সেই জন্য। তো এখন ধরতে গেলে সেই জন্যই ওই একই কারণে আমি বলি যে দিনাজপুর বলি। বাড়ি। আমার পাসপোর্টের জন্মস্থান কিন্তু দিনাজপুরই লেখা, আচ্ছা। বগুড়া লেগে না। কারণ যেখানটা আমি জীবনের সবচেয়ে ম্যাক্সিমাম সময় কাটিয়েছেন। কাটাইলাম, সেই জন্য
সেই জায়গাটাই বলি যে দিনাজপুর। তাহলে বলা যেতেই পারে আপনি দিনাজপুরের ছেলে। হ্যাঁ, দিনাজপুর আমি বলি যে দিনাজপুর, এবং দিনাজপুরেও আমার বেশ অনেক ভক্ত আছে দিনাজপুরে। জি, দিনাজপুরে যখন শুধুমাত্র স্যার দেশেই না, বিদেশেও কিন্তু আপনার অসংখ্য ভক্ত, এবং আমি শুনেছি অনেক ফরেনারদের কাছেও আমি শুনেছি আপনার গান তারা শুনেছেন এবং তারা সেই গানের আলোচনাও করেছেন। কিছুদিন আগে এক কোরিয়ান আসলো, সেই কোরিয়ান আমার গান এত শুনে সে আমার গানগুলি মুখস্থ করে ফেলছে, সে গাইতেও পারে। আমার গানগুলি দেখলাম বেশ কয় লাইন করে গাইলো। এরকম কিছু আছে, যেরকম এবং রাশিয়াতেও স্যার, রাশিয়াতেও ছিল আপনার রাশিয়াতেও ভক্ত। ছিল, বিভিন্ন জায়গায়। তো কিছু কিছু জায়গায় আছে যারা আমাকে চেনে, যারা তারা আমার গান না বুঝলেও শুনে। স্যার, গল্প করতে করতে আমরা অনেকটা সময় পার করে দিয়েছি, আমাদের যেতে হবে। তবে আপনি খুব চমৎকার কিছু সময় আমাদেরকে দিয়েছেন অনেক ব্যস্ততার মাঝেও। যাওয়ার আগে আমাদের এটিএন বাংলার দর্শক, আপনাকে যারা অসংখ্য পছন্দ করেন, আপনার গানের জন্য যারা প্রতিনিয়ত অপেক্ষা করেন, তাদের যদি কিছু বলে যান। 2022 সালের শুরুতে আমি আমার দেশি বিদেশি অগণিত দর্শক এবং আমার গানের ভক্ত সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বিগত 19 সাল থেকে মানে 21 পর্যন্ত আমাদের খুব খারাপ অবস্থা গেল, এবং কোভিড-19 যে পরিস্থিতি ঘটছিল, প্রতিদিন যে হারে মৃত্যু ঘটতো, সবসময় আমরা আতঙ্কের মধ্যে ছিলাম। তার মধ্যেও আমরা এমন একটা জব করি, মিডিয়া, বিশেষ করে টেলিভিশন এমন একটা জব যেটা 24 ঘন্টার যেখানে সার্ভিস দিতে হয়, সেখানে চুপচাপ ঘরে বসে থাকাও আমাদের পক্ষে সম্ভব না। তো সুতরাং আমি চেষ্টা করছি, দর্শকদের কারণেই আমি প্রতিদিন অফিস অ্যাটেন্ড করতাম। না হলে আমি অফিস না অ্যাটেন্ড করলে আমার যারা কাজ করে তারা উৎসাহিত হয় না, বা তারা মনে করে যে যখন চেয়ারম্যান যখন নাই তখন মানে পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে যায়। তা আমি যখন উপস্থিত থাকি তখন সবাই অ্যালার্ট থাকে, আমাদের প্রোগ্রামগুলি ঠিকমতো চলছে তখন। তো এইবার যেটা হবে, আমি আশা করতেছি 2022 সাল সবার জন্য মঙ্গল বয়ে আনবে, সবার অবস্থা ভালো হবে। আমরা হয়তো বা আশা রাখতেছি যে 2022 সালে বাংলাদেশ পুরোই করোনা মুক্ত হবে, এবং আমাদের ব্যবসা বলেন সব কিছুতেই আমরা হয়তো বা অনেকখানি সংকটময় যে অবস্থা ছিল সেটা কাটিয়ে উঠব। অর্থনৈতিক দিক দিয়ে হয়তো আমাদের বাংলাদেশের অবস্থা ভালো হয়ে যাবে। তো সব দিক দিয়ে যেটা আমি আমার দর্শকের সঙ্গে আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই, যে কারণে যে এই কঠিন পরিস্থিতি তারা যেভাবে মোকাবেলা করছেন, যেভাবে কন্ট্রোল করে ফেলছেন। বাংলাদেশের জনগণ যত, আমাদের পপুলেশন যে হারে মৃত্যু হওয়ার কথা, যেভাবে কোভিড হওয়ার কথা, সেই হিসাবে কিন্তু আমি বলবো যে তুলনামূলকভাবে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক অনেক ভালো ছিলাম। এটার সরকারকে ধন্যবাদ না দিয়ে পারি না, কারণ সরকার শুরু থেকেই এই কোভিডকে নিয়ে অনেক কিছুই করছেন। যেমন যেখান থেকে পারছেন তারা এই টিকাগুলিকে নিয়ে আসছেন, যেভাবে হোক জোগাড় করে আমাদের টিকার আওতা। এখন তো ছোট ছোট স্কুলের ছেলে মেয়েদেরকেও দেওয়া হচ্ছে, যে জিনিসটা এটা সত্যি প্রশংসনীয়। এটার প্রশংসা না করলে হয় না। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবাই অক্লান্ত পরিশ্রম করছেন তিনারা এই কোভিড থেকে বাঁচার জন্য। তাই আমি আশা করব যে আমাদের এই পরিশ্রম বৃথা যাবে না। আমরা ইনশাল্লাহ কোভিড থেকে হয়তো বা 2022-এর মধ্যে আমরা পরিত্রাণ পাবো, মুক্ত হব। তবুও যেটা বলবো, আমি আমার দর্শকদেরকে বলবো, আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এবং পারলে বেশি যেখানে লোকালয়ের ভিতরে না যাওয়াটাই ভালো, যাবেন না। আর তো মুখস্থ নিজের সেফটির জন্য পড়তে তো হবেই। তো সব কিছু মিলে আপনারা ভালো থাকবেন। আপনারা যেভাবে আমাদের বিগত দিনে এটিএন বাংলাকে ভালোবাসছেন, এটিএন বাংলাকে পছন্দ করেন, এটিএন বাংলা দেখেন, এবং আমি পরিশেষে বলবো যে আপনারা আমার গান, আমি প্রফেশনাল শিল্পী না, বারবারই যেটা আমি কথাটা বলি, আমি প্রফেশনাল শিল্পী না, তারপরেও আপনারা আমাকে যেভাবে গ্রহণ করছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ, আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের রইল আমাদের এটিএন বাংলার তরফ থেকে সবাইকে 2022 সালের শুভেচ্ছা। ধন্যবাদ।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু সময় আমাকে দেওয়ার জন্য। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিলেও আপনার গান শুনে আমাদের আয়োজন শেষ করব। আর আপনার সবথেকে আলোচিত গান ঘুমোতে পারি না সারা রাত ধরে, যে গানটি আসলে না বললেই নয়, আপনার কাছ থেকে দুটো লাইন শুনতে চাই। তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি স্যার। ইদানিং আমার একটু গলা বসে গেছে, তবু আমি গাই দেখি, কারণ এই গানটা আমি জানি না, গানটা হচ্ছে আজ থেকে 3 বছর আগে আমার এই গানটা গাওয়া। তো হঠাৎ করে গত বছর এই গানটা দেখলাম ফেসবুকে খুব পপুলার, মানে আমার মনে হয় বাংলাদেশের অর্ধেক লোকই গানটা শুনছে। দর্শক গল্প করতে করতে কখন যেন সময়টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি, যেতে হবে। তবে যাওয়ার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামী পর্বে আবারও আসবো আপনাদের পছন্দের কোনো একজন শিল্পীকে নিয়ে। আর ঠিক সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। স্যার আমরা গানটি শুনতে চাই। ঘুমোতে পারি না সারা রাত ধরে, বুকের ভেতরটা